নমস্কার বন্ধুরা, আমি সুভাষিস সংবাদ সোচ্চারে আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে এসেছি সেটা হচ্ছে, আপনারা জানেন যে মহেশতলায়, দক্ষিণ 24 পরগনার মহেশতলায় বজবজ এলাকাতে রবীন্দ্রনগর থানা এলাকায় গত পরশু দিন 11 তারিখে একটি সাম্প্রদায়িক হিংসার ঘটনা ঘটেছে। যে সাম্প্রদায়িক ঘটনায় বেশ কিছু দোকানপাট ভাঙচুর হয়েছে এবং বেশ কিছু মানুষ আহতও হয়েছে। এই ঘটনার পিছনে কাদের মদত আছে সে বিষয়ে পুলিশ এখন তদন্ত করছে এবং বেশ কিছু মানুষ তারা অলরেডি গ্রেপ্তারও হয়েছে। গতকাল এক প্রেস মিটে জেলার এসপি তিনি ঘোষণা করেছেন এবং খুব সিরিয়াসলি ব্যাপারটা দেখা হচ্ছে এবং এ পর্যন্ত যারা গ্রেপ্তার হয়েছে তাদের মধ্যে বেশ কিছু আরএসএসের লোকজন তারা ধরা পড়েছে, যাদের উস্কানি এবং মদতে এই ঘটনা ঘটেছে বলে জানা যাচ্ছে। কিন্তু আমরা যে কারণে আজকে এই ভিডিওটি করছি, যে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি যে সমস্যাটা, সেটা হচ্ছে যে দেখুন, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি তিনি বিভিন্ন সময় তার দলের কর্মীদের প্রতি একটা নির্দেশ দিয়েছিলেন যে বিজেপি ক্ষমতায় আসার জন্য তারা নানানভাবে রাজ্যের পরিস্থিতিকে বিঘ্নিত করার, শান্তির পরিবেশকে বিঘ্নিত করার চেষ্টা করবে এবং সেই জায়গায় সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর চেষ্টা বিজেপি সবসময় করবে। এবং আপনারা দেখেছেন বিগত কয়েক বছর ধরেই পশ্চিমবাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারের লাগাম ছাড়া মুসলিম বিদ্বেষী কথাবার্তা, যে মুসলিম বিদ্বেষ আগে কখনো আমরা আমাদের রাজনৈতিক জীবনে বলুন বা আমাদের সাংবাদিকতা জীবনে কখনো দেখিনি বা শুনিনি। কখনো বলেছেন মুসলিম বিধায়কদের বিধানসভা থেকে তুলে নিয়ে এসে তাদেরকে চ্যাংদোলা করে বাইরে ফেলব। কখনো বলেছেন মুসলিম মানেই রাষ্ট্রবিরোধী, তাদের ভোট আমার চাই না, তারা রাষ্ট্রবিরোধী, জেহাদি। তো এইভাবে নানানভাবে একটা বিষ বাষ্প ছড়িয়ে দেওয়ার চেষ্টা চলছে সারা পশ্চিমবঙ্গ জুড়ে, যেরকমটা আজকে সারা ভারতবর্ষে হচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে পশ্চিমবাংলার সংস্কৃতি, পশ্চিমবাংলার ঐতিহ্য সব কিছু দেখলে এই জিনিসগুলো সম্পূর্ণ বেমানান আমাদের কাছে এবং আমরা এর সাথে অভ্যস্ত নই। মাননীয় মুখ্যমন্ত্রীর একটা নির্দেশ ছিল দলীয় স্তরে এবং প্রশাসনিক স্তরেও, যে এই ধরনের কথাবার্তা যারা বলে বা এই ধরনের বিষয়গুলো যখন সামনে আসবে সেগুলোর ওপর কঠোর নজর রাখা। কিন্তু আমরা দেখছি বিভিন্ন সময়, সে মুর্শিদাবাদ থেকে বলুন, সমস্ত জায়গাতেই যে তৃণমূলের কর্মী সমর্থক যারা দিনরাত তৃণমূল করেন এবং মিছিল মিটিংয়ে অংশগ্রহণ করেন এবং বলতে দ্বিধা নেই যে তৃণমূলের ক্ষমতায় থাকায় যারা আজকে প্রায় ফুলে ফেঁপে ঢোল হয়ে গেছেন, নদরকান্তি হয়ে গেছেন, ঘাড়ে গর্দানে হয়ে গেছেন, তারা কিন্তু এই সময়গুলোতে তাদের নজর থাকে না, তাদের এই সব সমস্যাগুলোর দিকে তাদের কোনো রকম দৃষ্টিপাত করে না। তারা শুধু কার বাড়ি পাঁচিল উঠছে, কোথায় বেআইনি প্রমোটিং করা যায় এবং স্কোয়ার ফিটে কত টাকা তোলা যায় তার একটা হিসাব নিয়েই তারা ব্যস্ত। সমস্যা এই জায়গাটাই, যদি এদেরকে ওপর যদি কঠোর নজরদারি থাকতো দলীয় স্তর থেকে এবং সেই দলীয় স্তরের নজরদারির সাথে যদি প্রশাসনের একটা সমন্বয় থাকতো, তাহলে এই ধরনের লোকজনরা তারা পশ্চিমবাংলার রাজনীতিকে উত্তপ্ত করতে পারতো না। কারণ তারা জানে যে তৃণমূলের দলীয় সংগঠন কোঁদলে ভরা, গোষ্ঠী কোঁদলে ভরা এবং ম্যাক্সিমাম স্থানীয় স্তরের নেতারা তারা শুধু নিজের ধান্দা নিয়ে ব্যস্ত। কিছু তৃণমূল কর্মী আছেন যারা দিনরাত পরিশ্রম করছেন, দলকে ভালোবাসেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই
এবং আজও দলটা যে দাঁড়িয়ে আছে তাদের ঐকান্তিক চেষ্টাতেই দাঁড়িয়ে আছে, ঐকান্তিক তাদের কন্ট্রিবিউশনের ওপর দল দাঁড়িয়ে আছে। কিন্তু ধান্দাবাজ যারা, তারা কিন্তু আজকে ক্ষমতা ভোগ দখল করছে, এবং ক্ষমতা ভোগ দখল করতে গিয়ে তারা কিন্তু আসল যে সমস্যা, যেটা পশ্চিমবাংলার রাজনীতিকে কুলুষিত করছে, বিষাক্ত করে তুলছে, সেই দিকে তাদের কিন্তু ন্যূনতম কোনো নজর নেই। এবং বেশিরভাগ ক্ষেত্রে এই তৃণমূলের ধান্দাবাজ, এই সমস্ত নেতা তোলাবাজ, তাদের সাথে থানার এক শ্রেণীর অফিসারদের যোগাযোগ, তোলাবাজিতে তাদের মদত, এইসব কাণ্ডের ফলে মূল সমস্যাগুলো কিন্তু আজকে পাশ কাটিয়ে যাচ্ছে। এবং যখন কোনো উস্কানিমূলক বার্তা যাচ্ছে এবং সেখান থেকে মানুষকে ভুল বোঝানো হচ্ছে, দেখা যাচ্ছে বহু মানুষ তারা কিছু না বুঝেই ঘটনার সাথে যুক্ত হয়ে যাচ্ছেন, এবং পরবর্তী সময়ে তাদের আইনিভাবে বিশাল ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে। ঠিক যেমনটাই রবীন্দ্রনগরে আমরা লক্ষ্য করলাম। ভাবুন একবার, থানা থেকে 100 গজের মধ্যে, থানা থেকে মাত্র 100 গজের মধ্যে একটা মন্দির, শিব মন্দির, সেই শিব মন্দিরের সামনে বেশ কিছুটা দূরে, প্রায় গজ 20 দূরে, একজন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ দীর্ঘদিন ধরে ফল বিক্রি করে আসছিলেন। হঠাৎ তিনি যখন ঈদের ছুটিতে বাড়িতে যান, সেই সময় তার জায়গাটা দখল হয়ে যায় এবং সেখানে তুলসী গাছের বেদি তৈরি করে দেওয়া হয়, যাতে সে এসে ওখানে আর ফলের দোকান করতে না পারে। স্বাভাবিকভাবেই সেই ভদ্রলোক যখন ফিরে আসেন, তিনিও তো দেশের নাগরিক, তারও তো সমান অধিকার আছে। তিনি যখন ফিরে আসেন তখন এসে তিনি প্রতিবাদ করেন, বচসা হয়, তর্কাতর্কি হয়। এই সময় আমরা যেটা শুনতে পাচ্ছি, আমাদের ঘটনাস্থল থেকে আমাদের প্রতিনিধিরা যে খবর পাঠাচ্ছেন, মারাত্মক খবর, সেটা হচ্ছে কতিপয় লোক নাকি তখন তাকে জয় শ্রীরাম বলতে বারবার বাধ্য করার চেষ্টা করেছেন এবং বলেছেন জয় শ্রীরাম বললে তবেই সে তার জায়গা ফিরে পাবে। পশ্চিমবাংলার বুকে দাঁড়িয়ে এত বড় ক্ষমতা, এত বড় হিম্মত যাদের হচ্ছে, আমরা মনে করি প্রশাসনের সহযোগিতা এবং তৃণমূলের শাসক দলের এক শ্রেণীর নেতাদের মদত ছাড়া এই জিনিস কিছুতেই চলতে পারে না। আমরা যারা রাজনীতির সাথে দীর্ঘদিন যুক্ত ছিলাম, আমরা যারা সিপিএমকে 34 বছর ধরে দেখেছি, আমাদের কোনো দিন ক্ষমতা হয়নি, আমরা কোনো দিন ভাবতে পারিনি সিপিএমের একজন কাউন্সিলর তো দূর, একজন বিধায়ক তো দূর, একজন সাধারণ কর্মীকে কান ধরে চড় মারব, কিন্তু আজকে তৃণমূলের জামানায় সেটা দেখতে হচ্ছে। আমরা কিছুদিন আগে দেখেছি বরানগরের 26 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, একজন বয়স্ক মহিলা, তাকে ঠাটিয়ে চড় মারছে একটি বাচ্চা মেয়ে। এবং এই ঘটনাটা যখন ঘটেছে, আমরা যখন সোশ্যাল মিডিয়ায় সেই ছবি দেখেছি, ভাইরাল হয়েছে, আমার মনে হয় যে সেখানে যদি আজকে এই জায়গায় সিপিএম থাকতো, তাহলে ওই এলাকায় আর একটা বিরোধী লোক ঘরে থাকতে পারতো না। কারণ আমাদের অভিজ্ঞতাতেই আমরা দেখেছি, বিভিন্ন সময় নির্বাচনের সময় দেখেছি সিপিএমের নেতা কর্মীদের গায়ে হাত দেওয়া তো দূর, একটু জোরে বচসার কারণেও আমাদের ঘরবাড়ি ছাড়া হয়ে যেতে হয়েছে। তো আমরা বলছি না সেরকম কিছু করুক বা সেরকম কিছু হোক, পশ্চিমবাংলার আইন শৃঙ্খলা সেই পথে যাক, কিন্তু প্রতিবাদ তো থাকবেই। আজকে যে 4-5 মিলে রবীন্দ্রনগরে ওই সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের দোকানটাকে বন্ধ করে দেওয়ার জন্য তুলসী মঞ্চ তৈরি করলেন, সেখানে তৃণমূলের হিন্দু সম্প্রদায়ের মানুষরা কী করলেন? আমরা জানি মহেশতলায় তৃণমূলের যথেষ্ট বলিষ্ঠ সংগঠন আছে, মহেশতলায় তৃণমূলের যথেষ্ট বলিষ্ঠ সংগঠন আছে এবং সেই সংগঠনে ধারে কাছে বিজেপি নেই। তা সত্ত্বেও কিছু মানুষ, হাতে গোনা 5 জন 6 জন 10 জন মিলে একটা উত্তেজনার সৃষ্টি করলো এবং তাতে বেশ কিছু মানুষ যুক্ত হয়ে গেল। স্বাভাবিকভাবেই সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের মধ্যেও কিছু মানুষ আছে যারা
দাঙ্গা হাঙ্গামাকেই বেশি পছন্দ করেন, তারাও যুক্ত হয়ে গেলেন এবং একটা ঘটনা ঘটে গেল। আমার মনে হয় এই বিষয়ে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর তীব্র নজর দেওয়া উচিত যে তার দলের লোকেরা আজকে কোন পথে চলেছে সেদিকে তার তীব্র নজর দেওয়া উচিত। দলের মধ্যে এমন একটা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ রাখবো, একজন পুরনো তৃণমূল কংগ্রেস কর্মী হিসেবে, পুরনো কংগ্রেস কর্মী হিসেবে, কারণ আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে অনেক সামনে থেকে দেখার সুযোগ পেয়েছি। যখন রাজনীতি তিনি একদম উঠে আসছেন সেই সময় থেকে 1982 সাল থেকে 1984 সাল থেকে, যে সময়টা তিনি প্রথম লোকসভা নির্বাচনে জিতলেন, সেই সময় থেকে অনেক কাছে তাকে দেখার সুযোগ পেয়েছি। কারণ তখন এত তার সিকিউরিটি ছিল না, এত তাকে কেউ ঘিরে থাকতো না, আমরা অনেক কাছে গিয়ে তাকে দেখার সুযোগ পেয়েছি। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে বলছি যে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি আজকে যে জায়গায় পশ্চিমবাংলাটাকে তিনি রেখে দিয়েছেন, যে জায়গায় নিয়ে গেছেন, সারা ভারতবর্ষের কাছে একটা দৃষ্টান্ত বলা যেতে পারে। আজকে মধ্যপ্রদেশে যে জিনিস ঘটতে পারে, গুজরাটে যে জিনিস ঘটতে পারে, বিহারে যে জিনিস ঘটতে পারে, রাজস্থানে যে জিনিস ঘটতে পারে, পশ্চিমবাংলায় সেই জিনিস ঘটে না। আমরা গর্ব করে বলতে পারি পশ্চিমবাংলা হচ্ছে রবীন্দ্রনাথ নজরুলের পশ্চিমবাংলা, বিদ্যাসাগর, স্বামী বিবেকানন্দ, রাজা রামমোহন রায়ের পশ্চিমবাংলা। এখানে হিন্দু মুসলিম বরাবর একসাথে থেকেছে। যারা বলেন কিসের কুসুম, তাদের মতো মানুষদের বাদ দিয়েই পশ্চিমবাংলার শিক্ষা, সংস্কৃতি সব কিছুতেই আজকে সারা ভারতবর্ষের মানুষ পশ্চিমবাংলার দিকে তাকিয়ে আছে। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যে জিনিসগুলো ছোটোখাটো হলেও হচ্ছে বা হতে দেওয়া হচ্ছে, তার বিরুদ্ধে মাননীয় মুখ্যমন্ত্রী আরও সজাগ হন, নিজের দলকে আরও সজাগ করুন, এই আবেদন শুধু রাখবো। আর একটা কথা, সেটা হচ্ছে তৃণমূলের ধান্দাবাজদেরকে শনাক্ত করুন। দলের মধ্যে দরকার পড়লে একটা অন্তর্দলীয় একটা তদন্ত কমিটি তৈরি করুন, যে তদন্ত কমিটিতে ভালো ভালো কিছু অরাজনৈতিক ব্যক্তিকে রাখুন, যারা রাজনীতির সাথে যুক্ত নন, অথচ আপনার প্রতি তাদের গভীর অনুরাগ রয়েছে, গভীর আপনার প্রতি শ্রদ্ধা আছে, সেই রকম মানুষদের রাখুন। যারা পশ্চিমবাংলায় প্রকৃত অর্থে একটা ধর্মনিরপেক্ষ শক্তিকে বাঁচিয়ে রাখতে চায়, সেই সব মানুষদের রাখুন এবং তাদের তৈরি রিপোর্টের ওপর ভিত্তি করে আপনি দলের কর্মী সমর্থকদের নির্বাচিত করুন। নাহলে কিন্তু আগামী দিনে পশ্চিমবাংলা, রাজস্থান, মধ্যপ্রদেশ কিংবা উত্তরপ্রদেশ হয়ে যেতে বেশি সময় লাগবে না। আজকে এইটা বলার জন্যই এই দেশবন্ধু পার্কের দ্বিপ্রহরে আজকে এই বার্তাটা দেওয়ার জন্যই এলাম। নমস্কার, সবাই ভালো থাকবেন।